আপনারা জানেন আগামী 10ই জুলাই রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর এরই মধ্যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখবো, রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। অন্যদিকে বাগদা কেন্দ্রে কাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই 4টি বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকে কাকে প্রার্থী ঘোষণা করলো এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার থেকে। দেখো, 10ই জুলাই উপনির্বাচন 4 কেন্দ্রের প্রার্থী আজকে ঘোষণা করেছে তৃণমূল, এবং তার মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন এবং মমতা বালা ঠাকুরের কন্যা। কদিন আগেই অনশনে বসছিলেন তুমি জানো। অর্থাৎ ঠাকুর বাড়ির এক সন্তানকে ফের বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করলো তৃণমূল। এখানেই চমক, কারণ এখানে বিশ্বজিৎ দাস প্রার্থী ছিলেন, তারপর তিনি বিজেপির বিধায়ক ছিলেন, তারপর তিনি তৃণমূলে যান, তারপর তিনি লোকসভা ভোটে দাঁড়ান, কিন্তু বনগাঁ লোকসভায় তিনি হেরে যান, এবং তারপরেই এই উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল প্রার্থী করছে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক ছিলেন খাতায় কলমে, তারপর তৃণমূলে যোগ দেন এবং তারপর লোকসভায় দাঁড়ান, এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল সেই আগের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করছে। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, তিনিও বিধায়ক ছিলেন, সেখানে বিজেপির হয়ে জিতেছিলেন, তারপর তৃণমূলে যোগ দিয়েছিলেন, এবারে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন, তিনিও হেরে গিয়েছিলেন। মুকুটমণি অধিকারীকে রানাঘাট দক্ষিণে ক্যান্ডিডেট করছে তৃণমূল, এবং মানিকতলা ইতিমধ্যেই প্রকাশিত যে সুপ্তি পান্ডে তিনি ক্যান্ডিডেট হচ্ছেন। 42খন পর্যন্ত হয়ে গিয়েছিল। প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে তিনি ক্যান্ডিডেট হচ্ছে। অর্থাৎ 4টি যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে যারা আগে দুটো, সেক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী যারা আগেই বিধায়ক ছিলেন, বিজেপির হয়ে জিতেছিলেন এবং পরে দলবদল করেছিলেন, তাদেরই প্রতি আস্থা রেখেছে তৃণমূল। মানিকতলায় সাধন পান্ডের স্ত্রী, এবং সবচেয়ে বড় চমক হচ্ছে যে বিশ্বজিৎ দাসের বদলে মধুপর্ণা ঠাকুর বাগদা বিধানসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী হচ্ছে। আজকে তৃণমূলের তরফে অফিসিয়ালি সেটা প্রকাশ্যে আনা হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। চলে আসছি পরের খবরে। আমি সামগ্রিকভাবে দলকে প্রতিনিধিত্ব করি না, আমি সংগঠন করি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সভাপতি হিসেবে দায় নেওয়ার জন্য আমি রেডি, দায় নিতে আমি পিছপা হই না। অন্যদিকে বললেন সুকান্ত মজুমদার। স্বাভাবিকভাবেই এই দুজনের মন্তব্য কি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করি। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। রাজনীতিতে কখনো সফলতা আসে, কখনো ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। এবং দিন রাত্রি যেরকম চক্রবাত পরিবর্তন হয়, সেরকম রাজনৈতিক জীবনেও তাই হয়, তাই হবে। এবার আমাদের একটু খারাপ হয়েছে, সামনে এবার ভালো হবে। লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল হয়নি বিজেপির। বাংলায় 30 আসন পাওয়ার ডাক দিলেও বিজেপির ঝুলিতে এসেছে 12টি আসন। 2019-এর থেকে বঙ্গে 6টি আসন কমেছে বিজেপির। এই ফলাফলের পর বিজেপির প্রাক্তন থেকে বর্তমান সাংসদ এবং বিধায়করা প্রকাশ্যেই দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়। নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি। তা সেখানেই বলবো। দেখুন, কে দায়িত্ব ঠেলে দিতে চান, কি করতে চান, এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। দেখুন, একটি টিম ওয়ার্কের মাধ্যমে কোনো একটি পার্টি চলে। পার্টি কোনো একক ব্যক্তি দ্বারা চলতে পারে না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় রাজ্য সভাপতি হিসেবে অবশ্যই আমি রেডি আছি দায় নেওয়ার জন্য, এবং দায় নিতে সুকান্ত মজুমদার পিছপাও হয় না। বিজেপি এখন গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। এখন ভোটের পর দেখা যাচ্ছে দলে তারাই সমালোচিত হচ্ছেন। দলের একটা বড় অংশ, দলের আদি গ্রুপ, দলের একটা সেভ বিজেপি একটা গোষ্ঠী, দলের কোন নেতার আত্মীয়, সব ফেসবুক পোস্ট, প্রার্থীদের ক্ষোভ,
বিজেপি নেতাদের খুব বিষাক্ত কথাবার্তা ভেতর থেকে উঠে আসছে, এবং সেটা এই নেতা নেত্রীদের বিরুদ্ধে যারা বিজেপিটার নিয়ন্ত্রক ছিলেন। ফলে সেই চাপে পড়ে কারুর কোনো সুর স্বর এসব বদল হচ্ছে কিনা তারা বলতে পারে। আগামী মাসেই 4টি বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় উপনির্বাচন। এই 4টি বিধানসভার মধ্যে 3টিতে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, একটিতে জিতেছিল তৃণমূল। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জে প্রায় 47,000 ভোটে, রানাঘাট দক্ষিণে প্রায় 37,000 ভোটে এবং বাগদা বিধানসভায় প্রায় 20,500 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মানিকতলায় মাত্র 3,500 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে কলকাতা পুরসভার যে 8টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে 2টিতে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ বলা যায় যে 4টি বিধানসভায় উপনির্বাচন সেখানে বিজেপি ভালো পরিস্থিতিতে রয়েছে। তাহলে কি এই কেন্দ্রগুলিতে বিজেপি ঝাঁপাবে? লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে যেভাবে রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার চালাতে দেখা গেছে, এই কেন্দ্রগুলিতে কি তাকে ফের ভূমিকায় দেখা যাবে? 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাবো। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে, তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। বিজেপিতে সামূহিক নেতৃত্বের মাধ্যমে কাজ হয়, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বাংলায় তো বহু আগে থেকে প্রবাদ প্রবচন চালু আছে। 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এবিপি আনন্দ।